মাই মাস্টার ইজ সুপার রিচের ২৮ নম্বর পর্বের এই দুর্দান্ত বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পর্বটা আক্ষরিক অর্থে একটা রোলার কোস্টার রাইড। এখানে আমরা এমন কিছু ক্ষমতার পালাবদল দেখতে পাবো যা পুরো গল্পের মোড় একদম ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে। ক্ষমতার দম্ভ আর আসল শক্তির যে একটা দারুণ স্নায়ুযুদ্ধ, সেটা এই পর্বের পড়তে পড়তে ছড়িয়ে আছে। রাজনীতি, অসীম শক্তি আর তার সাথে চমৎকার একটু হাস্যরস, সব মিলিয়ে জাস্ট জমে ক্ষীর। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়া যাক। শুরুতে জিয়াংয়ের এই আইকনিক ডায়লগটার দিকে একটু নজর দেওয়া যাক। রাস্তা থেকে সরে দাঁড়া, না হলে মরবি। এমনকি রাজাও আমাকে সম্মান করে। বাহ, কি দারুণ আত্মবিশ্বাস, তাই না? একটা সাধারণ রাস্তার বিবাদ কিভাবে চোখের পলকে বিশাল ক্ষমতার আস্ফলনের রূপ নিতে পারে, এটা তার একটা পারফেক্ট উদাহরণ। এই একটা উদ্ধত ডায়লগ গল্পের উত্তেজনা এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেয়। কিন্তু আমরা সবাই জানি, যখন কেউ নিজেকে খোদ রাজার চেয়েও প্রভাবশালী মনে করতে শুরু করে, তখন বুঝতে হবে তার পতনের ঘণ্টা বেঁচে গেছে। তো আমাদের প্রথম বিভাগ, রাস্তার সংঘাত। চলুন দেখি এই ক্ষমতার দম্ভ আসলে কোথায় গিয়ে ঠেকে। শহরে ফেরার পর রাস্তার প্রহরীদের সাথে লিনশুয়ানের যে ঝামেলাটা বাঁধে, সেখানে জিয়াংয়ের ফাঁকা আওয়াজ আর লিনশুয়ানের চরম বাস্তবতার একটা দারুণ কন্ট্রাস্ট আমরা দেখতে পাই। একদিকে জিয়াং খুব ভাব নিয়ে দাবি করছে যে রাজা নাকি তাকে দূর থেকে চেনে আর সম্মান করে, বুঝতেই পারছেন পুরোটাই চাকাবাজি। আর অন্যদিকে লিনশুয়ানের আসল বাস্তবতাটা কি? ওই দেশের রাজা আদতে তার একজন জুনিয়র মাত্র। এই হাস্যকর পরিস্থিতিটা সত্যিই উপভোগ করার মতো। লিনশুয়ান এই ফাঁকা হুমকিতে পাত্তাই দেয় না, উল্টো খুব ক্যাজুয়ালি শারীরিক শক্তিতে ওই প্রহরীদের একেবারে ধরাশায়ী করে দেয়। আসল ক্ষমতা যে নীরবে কাজ করে আর ফাঁকা কলসি যে বেশি বাজে, সেটা এখানে একদম জলের মতো পরিষ্কার। এবার চলে আসছি দ্বিতীয় বিভাগে, প্রধানমন্ত্রীর ছেলে। এই ধাপে আমরা দেখব কিভাবে দৃশ্যপট পুরোপুরি পাল্টে যায়। ঘটনাটা কিভাবে ক্লাইম্যাক্সের দিকে এগোয়, সেটা একটু ধাপে ধাপে দেখা যাক। প্রথম ধাপে প্রহরীরা তো লিনশুয়ানকে বন্দি করে জেলে ঢোকানোর বিরাট হুমকি দিয়ে বসল। এরপর দ্বিতীয় ধাপে ওই প্রহরীদের ত্রাতা হিসেবে ইয়াং মাস্টারের গ্র্যান্ড এন্ট্রি। আর তৃতীয় ধাপে আসে সেই মুখ্য মুহূর্তটা, যখন ইয়াং মাস্টার চিনতে পারে যে এই লিনশুয়ান আসলে আর কেউ নয়, স্বয়ং প্রাইম মিনিস্টারের ছেলে। জাস্ট একবার ভাবুন, লিনশুয়ানের আসল পরিচয় জানার পর ওই দাম্ভিক প্রহরীদের চোখে মুখে যে নিখাত আতঙ্ক ফুটে ওঠে, সেটা সত্যিই দেখার মতো ছিল। মানে তারা বুঝতে পারে যে তারা এতক্ষণ নিজেদের বসের ছেলের গায়ে হাত তুলতে যাচ্ছিল। অবস্থাটা একবার চিন্তা করুন। আর এই চরম উত্তেজনার অবসান ঘটে একেবারে পারফেক্ট একটা শাস্তির মাধ্যমে। ভীত সন্ত্রস্ত প্রহরীদেরকে তাদের নিজেদের ইয়াং মাস্টারের কাছ থেকেই শাস্তি পেতে হয়। সবচেয়ে মজা ব্যাপার হলো, লিনশুয়ান নিজে কিন্তু কিচ্ছুই করে না, বরং পরিস্থিতি সামাল দিতে ইয়াং মাস্টার নিজেই ওই প্রহরীদের নির্দেশ দেয় নিজেদেরকে এই ২০০টি ব্যত্রাঘাত করার, মানে নিজের গালে নিজে চড় মারার মতো অবস্থা আর কি। ক্ষমতার অপব্যবহারের এর চেয়ে মোক্ষম জবাব আর কি হতে পারে। ৩ নম্বর বিভাগ, সাধনা এবং সম্পদ। চলুন এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাওয়া যাক, যেখানে অসীম শক্তির খোঁজ মিলবে। লিন পরিবারের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে তার বাবার কিন্তু বেশ একটা রাজনৈতিক উদ্বেগ ছিল, কিন্তু লিনশুয়েনের অবিশ্বাস্য আধ্যাত্মিক সাধনার কথা শুনে সেটা একেবারে জিরো হয়ে যায়। তার সাধনার লেভেলগুলো দেখলে মাথা ঘুরে যাওয়ার জোগাড়। সে ইতিমধ্যেই ট্রিবিউলেশন স্টেজের শেষ পর্যায়ে আছে। এরপর সে হিউম্যান ইমমর্টাল, সেখান থেকে আর্থ ইমমর্টাল এবং শেষমেশ সোজা ইমমর্টাল ওয়ার্ল্ডে প্রবেশ করবে। এই ঈশ্বর সমক্ষমতার কথা শুনে তার বাবা আক্ষরিক অর্থে একেবারে বনে যান। আর এই অসীম শক্তির কারণে বাবার সমস্ত রাজনৈতিক ভয় এবং প্রতিপক্ষের আক্রমণ সবকিছুই এক লহমায় অর্থহীন হয়ে পড়ে। লিনশুয়ানের এই লেভেলের কাছে এখন জাগতিক শত্রুতা নিছকই বাচ্চাদের খেলা। এতক্ষণ তো বেশ সিরিয়াস আলোচনা চলছিল, তার মাঝেই এই ঘটনাটা দারুণ একটা হাসির খোরাক যোগায়। ছেলের এই অবিশ্বাস্য সাফল্যের পর বাবার রিয়াকশনটা ছিল একেবারেই আনএক্সপেক্টেড এবং মারাত্মক ফানি। তিনি হঠাৎ সিরিয়াস মুখ করে জিজ্ঞেস করে বসেন, তোমার মাস্টারের কি কোনো ছোট বোন আছে? যদি একজন নারীর ওপর নির্ভর করে তুমি এত শক্তিশালী হতে পারো, তাহলে হয়তো আমিও পারবো। একটু ভেবে দেখুন তো ব্যাপারটা। রাজনীতিক দুশ্চিন্তায় থাকা একজন প্রবীণ মানুষ হঠাৎ করে এমন একটা অদ্ভুত কথা বলে বসবেন, এটা কেউ আশাই করেনি। এই মুহূর্তটা সত্যি দারুণ উপভোগ্য ছিল। কিন্তু চমকের এখানেই শেষ নয়। আসল ধাক্কাটা আসে যখন বিশাল পরিমাণ সম্পদের উল্লেখ করা হয়, মিলিয়নেরও বেশি স্পিরিট স্টোন। লিনশুয়ান যখন তার বাবার সামনে এই বিপুল পরিমাণ সম্পদ ক্যাজুয়ালি তুলে ধরে, তখন সেটা শুধুমাত্র একটা সংখ্যা থাকে না, বরং এটা এমন একটা শক যা তার বাবাকে পুরোপুরি স্পিচলেস করে দেয়। তাদের পুরো পরিবারের যা সম্পদ আছে, এই অ্যামাউন্ট তার চেয়েও বহুগুণ বেশি। এটি তো শুধু অর্থ নয়, এটি কাল্টিভেশন বা আধ্যাত্মিক সাধনার এক বিশাল রসদ। এক কথায় একেবারে গেম চেঞ্জার। এখন সবার মনেই প্রশ্ন আসতে পারে, এত বিপুল পরিমাণ সম্পদ সে পেল কোথা থেকে? বাবার মনেও ঠিক এই প্রশ্নটাই জেগেছিল, কিন্তু লিনশুয়ান খুব কৌশলে বিষয়টা এড়িয়ে যায়। সম্পদের উৎস নিয়ে বোরিং বা ভারী কোনো আলোচনায় না গিয়ে সে সোজা তার বাবাকে একটা মদ্যপানের আসরে আমন্ত্রণ জানায়। আসলে সে চায় এই মুহূর্তটাকে উদযাপন করতে এবং অনেকদিন পর বাবার সাথে একটু কোয়ালিটি টাইম কাটাতে। মাঝে মাঝে কিছু প্রশ্নের উত্তর না খোঁজাই ভালো, তাই না? আমাদের শেষ বিভাগ, আসন্ন বিপদ।
এবার আমরা দেখব কিভাবে হালকা মেজাজ থেকে গল্পটা আবার একটা ডার্ক টার্ন নেয়। এখানে সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট হল শত্রুরা ঠিক এই সময়টাকেই কেন বেছে নিল। খেয়াল করে দেখুন, সীমান্ত রাষ্ট্রগুলো যাদেরকে একসময় হারানো হয়েছিল তারা এখন প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে। তাদের মেইন টার্গেট হচ্ছে প্রভাবশালী লিন এবং ঝাও পরিবার। কিন্তু হঠাৎ করে এত সাহস তারা পেল কোথায়? কারণটা হল উডিং সেক্টের সর্বজ্যেষ্ঠ এবং এই রাজ্যের সবচেয়ে শক্তিশালী রক্ষক এল্ডার লু ইমমর্টাল বা অমর জগতে চলে গেছেন। রাজ্যের সবচেয়ে শক্তিশালী ঢালটি এখন আর নেই। শত্রুদের জন্য অ্যাটাক করার এর চেয়ে নিখুঁত সুযোগ আর কী হতে পারে, যেন মেঘ না চাইতেই জল। আর এই পরিস্থিতি একটা বিশাল বড় প্রশ্ন তৈরি করে। এল্ডার লু যেহেতু এখন অমর জগতে চলে গেছেন এবং রাজ্য পুরোপুরি অরক্ষিত, তাহলে লিন পরিবারের বিরুদ্ধে শত্রুদের নেক্সট মুভ ঠিক কী হতে চলেছে? লিন শুয়ানের এই অসীম শক্তি আর বিপুল সম্পদ কি পারবে এই ভয়ানক আক্রমণ প্রতিহত করতে, নাকি সামনে আরও বড় কোনো বিপদ অপেক্ষা করছে? এই উত্তেজনাপূর্ণ প্রশ্নের উত্তরগুলো আমরা পাব পরবর্তী ঘটনা প্রবাহে। আজকের এই স্পেশাল আলোচনা আমরা এখানেই শেষ করছি। আশা করি পর্বটা আপনাদের দারুণ লেগেছে।